শিকারপুর ও প্রতাপগড়ের সকল প্রজাদের জানানো হচ্ছে যে প্রতাপগড়ের ঠাকুর বলরাম সিংহের একমাত্র কন্যা নর্মদার বিবাহ শিকারপুরের ঠাকুর শঙ্কর সিংহের সুপুত্র প্রতাপ সিংহের সঙ্গে ঠিক হয়ে গেছে। আর তাই কাল সকালে আমাদের ঠাকুর বলরাম সিংহের কন্যা নর্মদা আমাদের গ্রামের সকল প্রজাদের অন্ন ও বস্ত্র দিতে চলেছে। মহারাজ, আমাদের কন্যা নর্মদার বিবাহ খুব ধুমধাম করে করবেন তো? আচ্ছা প্রমীলা, আমাদের ছোট ঠাকুরকে দেখতে পাচ্ছি না এখানে পিতা। নর্মদা রাজ্যের গরিবদের অন্ন ও বস্ত্র দেবার যে পরিকল্পনা করেছে তার ব্যবস্থা হয়ে গেছে? হয়ে গেছে পিতা। ওই দেখুন নর্মদা আসছে। চলো যাওয়া যাক। আমাদের কন্যাকে নববধূ রূপে অন্ন বস্ত্র দিতে কেরম লাগে একবার দেখি, চলো। আসুন আসুন। প্রণাম 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 প্রণাম। এসো। শোনো, আমাদের অতিথিকে নিয়ে গিয়ে স্বর্ণমহলে রাখো, যেন কোনো ত্রুটি না হয়। শঙ্কর ঠাকুর তো খুব রাগী মানুষ শুনেছি, খুব ভালো করে খেয়াল রাখবে। আমি রাগী মোটেই না, কিন্তু কেউ সম্মান দিলে সেটা রাখতে জানি। আসুন আসুন আসুন, অতিথি ভবনে চলুন। কে তুমি? এখানে যা নিতে এসছো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। চাল গম নিতে আসিনি আমি এখানে, নর্মদাকে বিবাহ করতে এসেছি। এই, তোর এত বড় আস্পর্ধা! মহারানী, আমি আপনার নীলকণ্ঠ, আমি কোনো পাগল নই। এই দেখুন। নাথ, কি করছে? না পিতা, না, শুনুন, মহারাজ শুনুন, ওকে মারবেন না। এই, মন দিয়ে শোন, আমার সম্মানে আঘাত দিচ্ছিস, এত বড় স্পর্ধা! তুই যে অপরাধ করেছিস তার জন্য আমি তোকে শাস্তি না দিয়ে ছাড়বো না। এই মুহূর্তে এই পাগলকে আবার চোখের সামনে থেকে নিয়ে যা। জঙ্গলে মৌমাছি ভরা যে কালকুটরি আছে সেইখানে নিয়ে তোকে বন্ধ করে দাও। মনে রাখবে, এইসব কথা শঙ্কর ঠাকুর আর প্রীতম সিং এর কানে যেন না যায়। খবরদার! নিয়ে যাও এই পাগলকে। আচ্ছা প্রীতম সিং, আজকে তো বেশ আনন্দেই আছো দেখছি। আর কাল থেকে নর্মদার পাশে ঘুরঘুর করবে, হ্যাঁ? আচ্ছা, এসব হলো কি করে? সব আমার পিতা রাজতন্ত্র। চোল মহারাজের দেওয়া জমিতে চাষ করে সোনা ফলাতেন আমার জ্যাঠামশাই কুলদীপ সিং ঠাকুর। নিজের জমি সম্পত্তি যখন তিনি আমার পিতার হাতে তুলে দেন,
তখন নর্মদার সঙ্গে আমার বিবাহ দেবেন বলে সকলের সামনে উনি প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু আমার পিতা শুধুমাত্র সেই নীলকণ্ঠকে পাগল সাজিয়ে বড়ই করে তোলেননি, তার সম্পত্তিও নিয়ে নর্মদার বিবাহ আমার সঙ্গে ঠিক করেছেন। শোনো, এত রাত্রি হয়ে গেছে, এখন এসব কথার কি প্রয়োজন? যাও শুয়ে পড়ো। শোনো, একজনের সর্বনাশ করেই আর একজন উপরে উঠতে পারে, আর আমি এটার একটা উদাহরণ তুমি নিশ্চয়ই জানো। যাও গিয়ে শুয়ে পড়ো। নাথ, কি করছো? নাথ, কি করছো? নাথ, কি করছো তুমি? হে ভগবান, কি হয়ে গেল? কোথায় সেই পাগলটা? কোথায় সেই পাগল? কোথায়? আমি এখানে মহারাজ। আমি পাগল নই মহারাজ। সত্যি কথা বলতে একটা পিঁপড়েকেও মারিনি আজ পর্যন্ত আমি। রাস্তায় যদি কোনো সাপ আসে আমি হাত জোড় করে ওকে চলে যেতে বলি মহারাজ। তা সত্ত্বেও যদিও কামড়ায় আমি সহ্য করে নেব মহারাজ। আপনিও আমায় বুঝলেন না। নর্মদা, এটা পুতুল খেলা নয়। কাল তোমার বিবাহ। শঙ্কর ঠাকুর আর প্রীতম সিং কোনো সাধারণ মানুষ নয়। এই অপমান ওরা সহ্য করবে না। এত কিছু হয়ে যাওয়ার পর শঙ্কর ঠাকুরকে বিবাহ বন্ধ করার জন্য কোন মুখে বলবো আমি? প্রমীলা, নর্মদা আমার নিজের কন্যা তো নয়, তবুও ও যা চেয়েছে আমি দিয়েছি। এরপরেও যদি ও নীলকণ্ঠকে বিবাহ করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। পিতা, বাল্যকালে আপনি আমায় বলেছিলেন ইনি আমার পতি পরমেশ্বর, আর আমার মনের মন্দিরে ইনিই আছেন। আমি পালিয়ে এনাকে বিবাহ করতে পারতাম, কিন্তু আমি এরকম করব না। ঠিক আছে, আপনি যদি না চান তাহলে আপনার ইচ্ছে মতো আমার বিবাহ দিতে পারেন, কিন্তু আমার বিবাহ ওখানে কখনো হবে না। তার পূর্বে আপনি আমার মরা মুখ দেখবেন। না 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 মহারাজ, আমি আবার কালকুটিতে চলে যাব মহারাজ। ঠিক আছে, যা হবার হবে। আমি গিয়ে শঙ্কর ঠাকুর আর প্রীতম সিংকে বোঝাবার চেষ্টা করছি। আগে ভগবানের ইচ্ছে। ক্ষমা করবেন, কোন মুখে বলবো সেটা বুঝতে পারছি না। কোনো ব্যাপার নয়, কি বলবেন? ক্ষমা করবেন। আরে, কথা না বলে বারবার ক্ষমা প্রার্থনা করছেন, কি ব্যাপারটা কি? কেন ক্ষমা চাইছেন? আমি বলছি পিতাশ্রী, হঠাৎ নীলকণ্ঠ এসে উপস্থিত হয়েছে। ইনি ওকে জামাতা করতে চান। কি বললে? এ কি রায়চুরের মহারাজ? এই ঠাকুর, নিজের সম্বন্ধীকে মারার জন্য এত উতলা কেন? কি হয়েছে? আপনি তো রায়চুর কালী, আর আপনি এই বিবাহে আমার নিমন্ত্রণ রক্ষা করতেই এসছেন। এই কথা শুনে বলরাম ঠাকুর রেগে গেলেন, জিজ্ঞেস করছেন কে নিমন্ত্রণ করেছেন। আমি বললাম আপনি আমার মিত্র, আপনাকে নিমন্ত্রণ করার জন্য আমার অন্য কাউকে জিজ্ঞেস করার কি আছে? তো ইনি বলছেন ওনার কন্যার সঙ্গে প্রীতমের বিবাহ হতেই পারে না। আমি কি করে চুপ করে থাকি? তাই আমি তরল তুলেছিলাম। আমি এরকম বলতে পারি? শঙ্কর ঠাকুরের উপর আমার পুরো ভরসা আছে, এটা ভুলো না। উনি আমার কতটা সম্মান করে এটা আমি জানি। ঠিক আছে, ছাড়ুন।
রায়চুর কালীর এখানে আসাটা না হয় উনি মেনে নিলেন, কিন্তু আমার পুত্রের সঙ্গে ওনার কন্যার বিবাহ দিতে উনি কি প্রস্তুত আছেন? আমার কন্যার এই বিবাহে মত নেই, সেই জন্যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। পিতাশ্রী, চলুন যাই, এটা আমাদের মনে থাকবে। আমাদের আশীর্বাদ দিন। সরে যাও। এমন কি ভুল করেছি আমি? কি ভুল করেছো তুমি জানো না? তুমি একজন দত্তক কন্যা জেনেও পিতা তোমাকে অনেক আদর যত্নে বড় করেছে। একে বিবাহ করে আমাদের সকলকে দুঃখ দিয়েছো। কোথায় যাবে? এর কোনো ঘর বাড়ি নেই, দুয়ারে দুয়ারে ঘুরবে তুমি। যাও, একে স্বইচ্ছায় তুমি বিবাহ করেছো। আর শোনো, তোমাকে যৌতুকে দেবার সমস্ত জিনিস ওই দেখো রাখা আছে। সোনার থালা, রূপোর বাসন, সোনার তৈরি পালঙ্ক, আর আগামী দিনে তোমার শিশু সন্তানের জন্য সোনার দোলনাও রাখা আছে। এখনই নিজের পতির সাথে এসব জিনিস নিয়ে বিদায় হও। পিতার হয়েই বলছি, বিদায় হও। পিতা, আপনিও কি তাই চান? শুনলে তো, আজকের পর থেকে এই ঘরে তোমার আর কোনো জায়গা নেই। সারা জীবনের সম্পর্ক শেষ করেছো, যাও এখান থেকে। রানা, আজ তুমি যাই বলো না কেন, কোনো ব্যাপার নয়। এখানে যা কিছু আছে তা তো সব তোমারই, কিন্তু আজ আমরা বিবাহ করেও গৃহহীন হয়ে পড়লাম। মনে রেখো, তুমি এক্ষুনি বললে যে আমাদের মধ্যে সব সম্পর্ক আজ শেষ হয়ে গেল। সময় বলবে। আমি আমার পতির সঙ্গে রানী হয়ে থাকবো, আর তুমি এই দৃশ্য দেখবে রানা। একদিন নিজের দুই মেয়ের বিবাহের সম্বন্ধ নিয়ে আমার দুয়ারে এসে তুমি আমাকে অনুরোধ করবে, এটা তুমি ভুলো না। যখন জন্ম দেবে না, দুটো বাঘের বাচ্চার জন্ম দিও। ওদের আমি ঘর পাহারার জন্য কুকুরের মতো পুষবো। তোমার দুজন কন্যা সন্তান হবে, আর আমার পুত্রদের সঙ্গে ওদের বিবাহ হবে। এটা আমার অভিশাপ রইল। নর্মদা, 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 যাসনি মা, আমার কথাটা শোন। নর্মদা, নর্মদা, কি মঙ্গলময়ী, এমন করে দেখছো, চিনতে পারছো না? পুরনো কথা মনে পড়ছে? হ্যাঁ না মহারাজ, আপনার আওয়াজ শুনেই আমি বুঝতে পেরে গেছি যে আপনি পরমানন্দ। হ্যাঁ, এত রোদ্দুর, আমি আপনাকে একটু রস দিচ্ছি, আপনি খেয়ে যান। কতদিন পর তোমার হাতের রস খাচ্ছি। তৃপ্তি হলো, খুব ভালো। ধন্যবাদ। আমাকে অনেক দূর যেতে হবে, চললাম। মঙ্গল সিং, এটা তুমি ঠিক করছো না। কি ঠিক না? এই ঝর্ণার অধিকার শুধু আমাদের। ওই ঝর্ণার যে জল, সেটা শুধু আমাদেরই। জল এখানকার সবাই সম্পত্তি, সেটা নিজের ভেবে আনন্দ করা এটা কোথাকার বিচার? বহু বছর ধরে এই লোকগুলো এই ঝিলের জলে চাষ করে তাদের সংসার চালাচ্ছে। এখন তুমি যদি জল বন্ধ করে দাও, তাহলে এই লোকগুলো কি করবে? আমরা এক বিন্দু জল দেবো না তোমাদের। শুনতে পাচ্ছ না? যা ইচ্ছা তাই করে নাও। আমার কথা তোর মাথায় ঢুকলো না তো? না, ঢুকলো না। ভোলা আর শঙ্করকে ডেকে আনো।
শোনো, আমাদের এলাকায় কি করে জল আছে এদের দেখিয়ে দাও। আমি গ্রামে পৌঁছানোর পূর্বেই এই জল আমাদের গ্রামে পৌঁছানো চাই। এই ভোলা, শঙ্কর, বাবা একটা কথা জিজ্ঞেস করি, এখানে ক্রান্তি সিং এর বিদ্যালয়টা কোথায়? আমি একবার দেখা করব। ও আমাদের শিক্ষাগুরুকে খুঁজছেন? ও শিক্ষার্থী তুমি? সেই জন্যই তুমি এতগুলো লোককে ঘায়েল করতে পারলে। আচ্ছা, তোমাদের দুজনের নাম কি? আসুন শিক্ষাগুরুর কাছে যাই। ও ওই তো উনি আসছেন। আরে পরমানন্দজি, আসুন আসুন আসুন। এসব কি ক্রান্তি সিং? মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি চলছে। হ্যাঁ, কি করব পরমানন্দজি, শত্রুর মোকাবিলা করার জন্য এদের চাষবাস শেখালে হবে নাকি? নিজের শক্তি দেখানোর জন্য যুদ্ধ কৌশলী তো শেখাবো না। কিন্তু এটা কিরম ব্যাপার? আজ থেকে 20 বছর আগে আপনি আপনার রাজত্ব ছেড়ে এখান থেকে চলে গিয়েছিলেন। 2 বছর আগে আপনি এই প্রদেশে এসেছিলেন, এটা আমি শুনেছিলাম। নিজের সবকিছু খুইয়ে আমাদের ভুলে গিয়ে আপনি কোথায় চলে গিয়েছিলেন?
শেষ পর্যন্ত ফিরে আসতে হলো তো। কিন্তু ফিরে আসার উদ্দেশ্যটা কি? সে এক বড় গল্প। আচ্ছা, নর্মদার বিবাহ যেদিনকে নীলকণ্ঠের সঙ্গে হলো সেদিনই ওকে ঘর থেকে বার করে দিয়েছিল। তারপর ওদের কি হয়েছিল কিছু জানো? ওহো, বুন্দেলখণ্ডের নর্মদার কথা বলছেন তো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও নর্মদা, দাঁড়াও। এই প্রখর রৌদ্রে কোথায় যাচ্ছ? আমরা আমাদের জীবন শূন্য থেকে শুরু করতে চলেছি। ও, শূন্য থেকে জীবন শুরু করার জন্য বিদ্যালয় খুলতে যাচ্ছ? ওর জন্য আমাদের অনেক টাকার দরকার। এখানে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবনও শুরু করব। জীবন শুরু করার জন্য বিদ্যালয়ের কি প্রয়োজন? বিদ্যা তো তোমার সঙ্গেই আছে। কি নর্মদা, আমি ঠিক বলেছি না? এই, মুখ সামলে কথা বলো। পিতার সামনে এরকম কথা বলতে তোমার লজ্জা করে না? আমার পিতার এ কথা নাও ভালো লাগতে পারে, কিন্তু নর্মদার খুব পছন্দের কথা, তাই না নর্মদা? চুপ করে আছো কেন? এটার মানে হ্যাঁ নয় তো? ঠিক বলেছিস। তুফান আসার আগে যেমন নিস্তব্ধ হয়ে থাকে চারিদিক, আদিকে এত দুর্বল ভেবো না। সময় এলে এরা দুর্গার রূপ ধারণ করে। নর্মদা, চলো, আমরা নতুন জীবন শুরু করব। নর্মদা, তুমি পাগল স্বামীর ভরসায় কার সঙ্গে শত্রুতা করছো? তুমি জানো না আমি তোমাদের কুচি কুচি করে কেটে শকুনকে খাইয়ে দিতে পারি। তুমি কার সঙ্গে লড়াই করতে চলেছো জানো? শঙ্কর ঠাকুরের সঙ্গে। চলো পুত্র। যান যান। আমার শ্বশুরকে চোল মহারাজ যা জমি দিয়েছিলেন সেই সমস্ত নিয়ে নিয়ে আমাদের গৃহহারা করে দিয়ে মাথা উঁচু করে আমাদের সঙ্গে কথা বলছেন। যান। নর্মদা, ওরা জমি সম্পত্তি কেড়ে নিতে পারে, কিন্তু যে সম্পত্তি আমার পিতা আমার জন্য রেখে গেছেন সেটা ওরা কেড়ে নিতে পারবে না। এসবের জন্যই আমি খুব কষ্টে ছিলাম। সেই জন্যই তীর্থযাত্রায় বেরিয়ে পড়লাম। আচ্ছা, এরপর নর্মদার নীলকণ্ঠ কোথায় গেল? ওরা দুজন চোল মহারাজের কাছে চলে গেল। ওই নীলকণ্ঠ যে কুলদীপ ঠাকুরের ছেলে ছিল সে কথা সে মহারাজকে জানিয়ে দেয়। মহারাজ দয়া করে তাকে কিছু জমি দিয়ে দেন। নীলকণ্ঠের তলোয়ার ধরার হাত লাঙল ধরল। নর্মদাও চাষবাসে তাকে সাহায্য করতে থাকলো। তাদের জমিতে সোনা ফলতে শুরু করলো। আজ অনেক বিষয় সম্পত্তির সঙ্গে কুমার সিং নামে নীলকণ্ঠ খুব আনন্দেই আছে। অত্যন্ত আনন্দ পেলাম, কিন্তু নর্মদা যে প্রতিজ্ঞা করেছিল সেই অনুযায়ী তার কোনো পুত্র সন্তান হয়নি। শুনেছি ওর নাকি একটাই কন্যা। নর্মদার করা প্রতিজ্ঞা ব্যর্থ হয়নি। নীলকণ্ঠ আর নর্মদা দুই যমজ সন্তানের জন্ম দেয়। তারাই ভোলা আর শঙ্কর। আমি তাদের সন্তানের মতো সবকিছু শিখিয়ে মানুষ করেছি। এ কথা কেউ জানে না। রাস্তায় দেখলেন না যারা ৩০ জন লোকের মোকাবিলা করলো? ওরাই ভোলা আর শঙ্কর। ভোলা, শঙ্কর আর ওদের সঙ্গে আরেকজন যে ছিল সে গোরখনাথের সন্তান বীর বাহাদুর। এই ব্যাপার, সেই জন্যই ওরা নাম জিজ্ঞেস করতে বলছিল না। ধন্যবাদ। কি বলছো? বলরাম ঠাকুরের নাতনিরা গঙ্গা পুজো করতে আসছে? ভালোই চিন্তা করেছো। ন্যায়ের কথা ভুলে গিয়ে আমাকে নরকে যেতে বলছো? মহারাজ, আজ ওই পাগল নীলকণ্ঠ চোল মহারাজের দয়ায় রাজমহলে খুব সুখেই দিন কাটাচ্ছে। ওকে জীবিত ছেড়ে দেওয়া আমাদের খুব ভুল হয়েছিল। এখনো শ্যামলাল ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার জীবনের ভয় আছে। মহারাজ, আমার কথা স্বর্গ নরক হিসেব করে শুনলে চলবে না। এটাই রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে কখনোই ন্যায় অন্যায় দেখা উচিত নয়। বাপরে। পরাক্রম। মহারাজ, প্রীতম সিং যেটা বললো সেটা করবে তো? অবশ্য করব। প্রত্যেক বছরের মতো দুই কুমারী কন্যা মা দুর্গা এবং চণ্ডীর রূপে সজ্জিত হয়ে নদীতে নামবেন। আর এবছরেও প্রত্যেক বছরের মতো ঠাকুর রানার দুই কন্যা গঙ্গা পুজো করবেন।
হে বলছে আকাশ বলছে বাতাস আজ বুঝি এসেছে দেবী মা হয়ে মন প্রাণ সব কিছু ঢেলে দে মার ওই শ্রী চরণে মন মাঝে আছে যে কথা বলে দাও মার কাছে ফেরাবে না মাঝে আমার কখনোই খালি হাতে মন আজ শুধু তাকে চায় জানি না সে যে কোথায় দু চোখ শুধু খুঁজে যায় বলো না সে যে কোথায় হে বলছে আকাশ বলছে বাতাস আজ বুঝি এসেছে দেবী মা হয়ে মন প্রাণ সব কিছু উজাড় করে দে মার ওই শ্রী চরণে কেউ বুঝি এসে চুপি চুপি বলে গেল কানে কানে লালাই লালে লালাই লালে লালে কেউ বুঝি এসে বাঁধবে আমায় প্রেমের আলিঙ্গনে লালাই লালে লালাই লালে লালে আজ কেন মন যে আমার থাকে না যে ঘরে আজ শুধু মন যে কেন তাকে খুঁজে ফেরে শুধু তোমাকে সে যে চায় বড় ভালোবাসে সে তোমায় কেউ বুঝি এসে চুপি চুপি বলে গেল কানে কানে কেউ বুঝি এসে বাঁধবে আমায় প্রেমের আলিঙ্গনে দেখো দেখো মন আজ সেজেছে রঙিন হয়ে লাজতে রাঙা রঙে বধুয়া জানি না চিনি না কেসে প্রেমেতে পড়েছি নিজে ভ্রমরা খোঁজে যে মন মহুয়া কখনো লাগেনি আগে আগুন এমন ভাবে জ্বলছে সে আগুনেতে আমি আজ কাটবে কিভাবে একা জীবন বসে ভাবি যে শুধু দিন যে কাটে না ঘুমও আসে না প্রেমে কি আছে জাদু মন মহলের আমি রানী তুই যে আমার রাজা আয় না কাছে আছি বসে আমি তোরই রাজা আমারে দু নয়ন খোঁজে তোমায় সারাক্ষণ দুটো মন এক হয়ে বাঁচবে জীবন নামে কেউ বুঝি এসে চুপি চুপি বলে গেল কানে কানে কেউ বুঝি এসে বাঁধবে আমায় প্রেমের আলিঙ্গনে এমন ভাবে যে আগে কখনো পড়িনি কারো প্রেমে মনের গোপনে খুবই যতনে রেখেছি তোর নামে এ বুকেতে আছো তুমি লাগে কেন দূরে খুবই কাছে আছি আমি আয় আমায় খুঁজে নে পারি না সইতে যে আর এসো না কাছে
একসাথে। কেউ বুঝি এসে চুপি চুপি বলে গেল কানে কানে, কেউ বুঝি এসে বাঁধবে আমার প্রেমের আলিঙ্গনে। আজ কেন মন যে আমার থাকে না যে ঘরে, আজ শুধু মন যে কেন তাকে খুঁজে ফেরে। শুধু তোমাকে সে যে চায়, বড় ভালোবাসে সে তোমায়। কেউ বুঝি এসে চুপি চুপি বলে গেল কানে কানে, কেউ বুঝি এসে বাঁধবে আমার প্রেমের আলিঙ্গনে। মোহিনী, মোহিনী, মা ভালো আছিস তো মা? তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস তো? কাঁদিস না মা। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, এই উপকার কখনো ভুলবো না। হ্যাঁ বাবা, এ কি তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে? আস্তে আস্তে। হ্যাঁ দাদা। আসুন, রাজমহলে রাজবৈদ্য আছেন, চিকিৎসা করবেন। ব্যস্ত হবেন না। সাবিত্রী, তুমি পুজো শেষ করে মন্দিরে ভোগ দিয়ে চলে এসো। আমি এই দুই বীরকে রাজমহলে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। আসুন 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 আসুন। কার নামে মা? কন্যাদের নামে করে দিন। না মা, আমাদের যারা বাঁচিয়েছে তাদের নামে দাও। হ্যাঁ মা, ওদের নামেই পুজো দিই। এদের যারা বাঁচিয়েছিল তাদের নাম তুমি জানো? না, আমি জানি না। ওই দেখুন, হয়তো ওনারা জানতে পারেন। ওনাকে জিজ্ঞেস করব? উনি আর কেউ নন বাবা, আমাদেরই গ্রামের নর্মদা। আমার গিয়ে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে মা, চলো। শুনছেন? আমরা শ্যামলাল ঠাকুরের সন্তান। পিতা কেমন আছেন? ভালো আছেন। আমার দুই বোন। আমাদের আশীর্বাদ করুন। ওরা জলে ডুবে যাচ্ছিল, দুই ভাই ওদের বাঁচায়। ওরা কারা আমি জানি না, ওদের নামও জানি না। আপনি জানেন? নাম জানো না? ঈশ্বরের নামে অর্চনা করো। ঈশ্বর আমাদের রক্ষা করেননি? আমি জানি।
প্রণাম। প্রণাম। আপনার সঙ্গে অনেক দিন বাদে দেখা। কেমন আছেন আপনি? ঈশ্বরের কৃপা। হ্যাঁ, নর্মদা, ওনার জন্য একটু প্রসাদ নিয়ে এসো। মা, ওই শয়তান প্রীতম সিং কিছুদিন ধরে আমার পিছু নিচ্ছিল। ওই শয়তানের ভয়ে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিই, নয়তো আমাকে তুলে নিয়ে যেত। কি? ওই শয়তানটার জন্য তুই নিজের প্রাণ দিবি? নর্মদার কন্যা, তুই মনে রাখবি। কোথায় গেল তোর সাহস? হ্যাঁ মা, আমি তোমারই কন্যা। আমার দুই ভ্রাতা হারিয়ে গেছে, কিন্তু আমি তোমায় ছেড়ে যাব না, আর চুপ করে থাকবো না মা। আমি তোমার কন্যা, সেটা আমি ওকে বুঝিয়ে দেবো। মা আনন্দময়ী, ধৈর্য হারিও না। তোমার দুই ভ্রাতা জীবিত আছে, ভয় পাবার কোনো কারণ নেই। এ কি বলছেন আপনি? আমার দুই সন্তান আজ জীবিত আছে? হ্যাঁ মা, ওটা বলার জন্যই আমি এখানে এসেছি। খুব শীঘ্রই সত্যের জয় হবে। ঠিক আছে, তোমরা শঙ্করবান দুর্গে যাও। কালী মহারাজের সঙ্গে দেখা করে আসছি। কি বৈদ্যরাজ, আর কোনো ভয় নেই তো? আর কোনো ভয় নেই। আচ্ছা, ভোজনের আয়োজন হয়েছে। সিপাই, তোমরা পালকির কাছে যাও। ভয় পেও না, তোমরা যাও। বেঁচে ফিরতে যেন না পারে। শোনো তোমরা, তোমাদের সকলকে বন্দী করে কাল কুঠুরিতে রেখে দিতে বলেছে আমাদের কালী মহারাজ। হ্যাঁ,
নিমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। শিক্ষাগুরু অপেক্ষা করে আছেন, আমাদের যেতে হবে। অনুমতি দিন। দেখো বাবা, কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী আর সন্তানরা এসে পড়বে, ওদের সাথে দেখা করে যাও না। কিছুক্ষণ আমাদের অতিথি হয়ে থাকো। হ্যাঁ, চলো। ওদের সঙ্গে দেখা করা জরুরি সেরকম ব্যাপার তো নয়। হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তখন দেখা করেই যাই। হ্যাঁ, দেখা করেই যাবে। বলরাম ঠাকুরের নাতি এখন আমাদের বন্দী। আপনি গিয়ে কালী মহারাজকে বলে দিন। কালী মহারাজকে নয়, নর্মদাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে ওই বলরাম ঠাকুর। এই কথা সোজা গিয়ে বলরাম ঠাকুরকে বলো, তখন মজা দেখব। জয় হুকুম। যে আমাকে অপমান করেছে তাকে আমি ছাড়বো না। শামশের, এখন ওরা কোথায় আছে খবর নাও। লাল চুরের কাল কুঠুরিতে বন্দী আছে মহারাজ। শাবাশ! কাল কুঠুরিতে আগুন লাগিয়ে দাও। যে পরিবার আমার সম্মান নিয়ে খেলা করেছে তাকে আগুনে পুড়ে যেতে দাও। মহারাজ, ওখানে আপনার নাতি নাতনিরাও তাতে আছে। কি হয়েছে? আমার নর্মদার জন্যই কোনো চিন্তা নেই। আমার কাছে পরিবারের থেকে আমার সম্মানটাই বড়। আমি যা বললাম তাই করো, যাও। জয় হুকুম। মহারাজ, 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 আমরা যখন মন্দির থেকে ফিরছিলাম তখন রায়চুর কালী ওর সৈন্যদের নিয়ে এসে আপনাদের পুরো পরিবারকে বন্দি করে নিয়ে চলে গেছে মহারাজ। সে কি? ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ওদের এবার উচিত শিক্ষা দেব। হে বীর, ক্ষমা করবে, আমায় এক্ষুনি যেতে হবে। দেখা হবে। একটু দাঁড়ান, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আমরা এইভাবে যেতে পারি না। আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আমরা কিছুতেই যেতে পারি না। আমরাও যাব। ধন্যবাদ বীর, আমি এমনিতেই তোমাদের কাছে ঋণী। আমি জানি না তোমরা কার পুত্র, কিন্তু তোমাদের বীরত্ব আমি দেখেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সাহায্যে যদি আমার পরিবার বেঁচে যায় তো আমি আমার কন্যাদের বিবাহ তোমাদের দুজনের সাথে দেব, এটা কথা দিলাম। যাওয়া যাক। কালী মহারাজের আদেশ হলো এই দুর্গকে জ্বালিও না। তোমার বিশ্বাসের জন্য আমাকে উনি এই আংটিটা দিয়েছেন। জেলাক, আমার তোর উপর ভরসা নেই। কালী রাজার সেনাপতি, এখানে তোমার কোনো চাল টিকবে না। এটা আমার কোনো চাল নয়।
প্রণাম মহারাজ। বসুন। এই রায়চুর কালী ভুল করতে পারে, কিন্তু ধর্মের বিরুদ্ধে আমি কোনো দিন যাব না। আমি যে আংটি আপনাকে দিয়েছিলাম তার জন্যই বলরাম ঠাকুরের পরিবার বেঁচে গেছে, এ তো আনন্দেরই কথা। কিন্তু আমাদের মধ্যে যে শত্রুতা আছে তা কখনোই মিটবে না, আর প্রতিশোধের বাসনা আমি কখনোই ত্যাগ করতে পারবো না। ত্যাগ করতে হবে? দুজনের মিলনের জন্য আমি সংঘর্ষ করছি, আর এ থেকে আমি কখনোই পিছব না। আর আমার এই প্রয়াস চলবে। কালী মহারাজ, মহাভারতে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যাতে কোনো যুদ্ধ না হয় তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেক কষ্ট করেছে। কি কষ্ট করেছিল? মহাভারত যুদ্ধের মূল কারণ তো উনিই ছিলেন, আর আপনিও তো ওই রকমই। এই রায়চক কালী আর ওই বলরাম ঠাকুরের মধ্যে কৃষ্ণ সেজে আপনি যুদ্ধ লাগাবার কৌশল করছেন। যাই হোক মহারাজ, শেষ যেন ভালো হয়, সেটাই আমার লক্ষ্য। ফুলদানিতে রেখেছি তোমায় আমি গোলাপ করে, আমি গোলাপ করে। মনে আমার শুধু তোমার তুমি আছো, মন কুড়ে ঘরে, মন কুড়ে ঘরে। নিশি সবই তোমার, এসো আরো কাছে, দেরি মন সয় না। সেজেছে রামধনুর ওই সাত রঙে তোমার টানে, মনটা যে আজ নেই যে কাছে, মন বিনা সুখে বাজে। সাত সুরের ঝরনা ধারায় বইছে বুকে তোমারই ছোঁয়ায়। মন মাঝে ফুলদানিতে রেখেছি তোমায় আমি গোলাপ করে, আমি গোলাপ করে। প্রথম দেখা তোর সাথে গোপনে বলা কথা, কত আশা বান ভাষা ভালোবাসা। ভালোবাসায় না নিরাশায়, না গো প্রিয়া নয় নিরাশা, এ
আশা। এসে আমার হাতে ধরে নিয়ে চলো দূরে কোথাও, মন মাঝে ফুলদানিতে রেখেছি তোমায় আমি গোলাপ করে, আমি গোলাপ করে। মনে আমার শুধু তোমার তুমি আছো মন কুড়ে ঘরে, মন কুড়ে ঘরে। তুমি আলো তুমি আধার, দিবানিশি সবই তোমার, এসো আরো কাছে দেরি মন সয় না। মন মাঝে ফুলদানিতে রেখেছি তোমায় আমি গোলাপ করে, আমি গোলাপ করে। ছোট ঠাকুর সপরিবারে আসছেন? আপনাদের সকলকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আসুন, নর্মদার সঙ্গে দেখা করবেন না? আসুন আসুন আসুন, সঙ্গে আসুন আসুন। নর্মদা, দেখো কে এসেছেন। দেখো, রানা মানে শ্যামল ঠাকুর এসেছেন। রানা, নর্মদা, নর্মদা কেঁদো না, আমি এসে গেছি। কেমন আছো? এ আনন্দময়ী আমার কন্যা। প্রণাম। নর্মদা, দেখো, এই আমার পুত্র প্রতাপ সিং, এ হলো মোহিনী, আর এ হলো পার্বতী। আর জানো, এই দুজন বীর নিজেদের জীবন বিপন্ন করে আমার কন্যাদের বাঁচিয়েছে। ওই জন্য ওদের বিবাহ এদের সঙ্গে স্থির করেছি। তাহলে আমার প্রতিজ্ঞার কি হবে রানা? তোমার তো কোনো পুত্র সন্তানই হয়নি। এটা মিথ্যে কথা। আমার 2 পুত্র এখনো জীবিত আছে। তোমার সিদ্ধান্ত বদলে তোমার কন্যাদের বিবাহ আমার পুত্রদের সঙ্গে দিতে হবে। যদি অস্বীকার করো, আমি আমার প্রতিজ্ঞা যেভাবেই হোক পূর্ণ করব। নর্মদা, তোমার প্রতিজ্ঞা ব্যর্থ হয়নি। আমি তো এটাই চাই যে আমার রাজ্যের সব লোক সুখে থাকুক, সকলের মঙ্গল হোক। বিবাহ করে গৃহত্যাগ করার পর নর্মদা এবং নীলকণ্ঠ যে কষ্ট করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। এই বেচারির সঙ্গে কি কি হয়েছে আমি সব জানি। শ্যামলাল ঠাকুরও এর সঙ্গে খারাপ ব্যবহার করেছে জানি। ছাড়ো সেসব কথা। আর সেই শ্যামলালকে নর্মদার ঘরে দেখে আমি খুব আশ্চর্য হলাম। এটা তো নর্মদার গর্বের ব্যাপার। ভালো মানুষ সেই স্বামীকে রক্ষা করে সারা রাজ্যে এর নাম উজ্জ্বল করে ওকে কুমার সিং করে তোলার কৃতিত্ব নর্মদারই। সন্তান প্রাপ্তির জন্যে দুজনে কত দেবালয়ে গেছে আমি জানি। আর সেটা জেনে শঙ্কর ঠাকুর আর বলরাম ঠাকুর কি করেছিল জানো? কিছু জ্যোতিষীকে ডেকে মা দুর্গার জন্য রথ তৈরি করে রথযাত্রা করলে সন্তান প্রাপ্তি হবে বলিয়েছিল। আর সেই দিনও এলো। রথ চলছে না কেন? কি হয়েছে দেখো। দেবী রথের মন্দির পর্যন্ত পৌঁছানো আবশ্যক। টানো 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 টানো। হে ঈশ্বর, এ তো দেবীর অভিশাপ। তোমরা যাই করো, এই রথ আর একটু নড়বে না। এর একটাই মাত্র উপায় আছে, যদি কোনো কন্যার এখানে বলিদান দিতে পারো।
গ্রামের ভালোর জন্যে কোনো কন্যা কি এখানে বলিদান দেওয়ার জন্য এগিয়ে আসবে না? আসুন আসুন, এই গ্রামকে রক্ষা করুন। আসুন, কেউ তো আসুন। এখানে যা হয়েছে তার জন্য আমরা দুজন স্বামী স্ত্রী দায়ী। সেই জন্যে আমি বলিদান দিতে প্রস্তুত। কি? দাঁড়াও দাঁড়াও সবাই, এটা কোনো দৈব সংকেত নয়, কারো ষড়যন্ত্র। আমি দেখছি। নর্মদা ওঠো, এইবার রথ ঠিক চলবে। রথ টানো টানো। নীলকণ্ঠ, সন্তান পাওয়ার জন্য এদিক ওদিক না ঘোরাঘুরি করে নিজের মহলে তোমরা শান্তিতে থাকো। যদি সন্তানের যোগ থাকে তাহলে ভগবান নিশ্চয়ই সন্তান দেবেন, বুঝতে পেরেছো? আমরা দুজনে সন্তান লাভের জন্য কোথায় না কোথায় গেছি নর্মদা, আর আজ তোমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে নর্মদা। আপনিও না? দেখো, ক্রান্তি সিং এর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আপনি পিতা হতে চলেছেন তো? কোনো অনুষ্ঠান হবে না? হ্যাঁ হ্যাঁ, সারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে সব গ্রামবাসীকে নিয়ে আসবো। হ্যাঁ, তবেই না আমি শ্যামল ঠাকুরের সামনে বুক টান করে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানের দিন ঠিক করে সমস্ত আত্মীয় স্বজনদের এখানে ডাকবো, ঠিক আছে না? আমাদের নিমন্ত্রণ করেছে, আমাকে যে অপমান করেছে তাকে আমি ভুলতেও পারবো না, ক্ষমাও করবো না। কি হলো? আমার ঘর থেকে কেউ এলো না। নর্মদা, তোমার সাথে আমি আছি না? এখানেই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমরা দাইমা। এর আগে তো কখনো তোমাদের দেখিনি। আমরা পাশের গ্রাম থেকে এসেছি। মহারানীকে দেখতে চাই। আপনারা যেতে পারেন, আমরা পুরুষরাই যেতে পারবো না, জানাবো। ধন্যবাদ। আমার বাচ্চারা কোথায় গেল? আমার বাচ্চারা কোথায় গেল? বাচ্চা চুরি হয়ে গেছে, আর আমার সন্দেহ এদের ওপর। এই, এদের নিয়ে গিয়ে বন্ধ করে দাও। কি ক্রান্তি সিং, যা শুনলাম সব সত্যি? কি শুনেছেন? নর্মদার নাকি সন্তান হয়েছে। দুটো সন্তান হয়েছিল, দুটোই চুরি হয়ে গেছে। চোরকে আমরা বন্ধ করে রেখেছি। ওরা দুজন যদি বড় হয়ে যায়, আমার জীবন সংশয়। শম্ভুলালের ভবিষ্যৎবাণী কখনো বিফলে যায়নি কালী মহারাজ। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা সত্যি। মা দুর্গার কথা ফলবেই। মা দুর্গার কথা ফলতে বাধ্য। মানে নর্মদার সন্তানদের জন্য কালী মহারাজের যখন প্রাণের ভয় আছে, তখন ওই শিশুদের হত্যা করছো না কেন? তাহলে ওই দুজন শিশুর হত্যা কে করবে? আমি করব। ঠিক আছে, তুমি এক্ষুনি ওই শিশুদের কালী মহারাজের হাতে তুলে দাও। আমার মিত্র রায়চুর কালী স্বয়ং ওই শিশুদের হত্যা করবে। যাই হোক না কেন, এটা কিন্তু ঘোর পাপ হবে। শত্রুতা করতে গেলে পাপ আর পুণ্যের কথা চিন্তা করলে চলবে না কালী মহারাজ।
চিত্রলেখা, যখন আমাদের যমজ সন্তান হলো আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কিন্তু তারপর আমার খুব আনন্দও হলো। জানি না কেন আমার ভীষণ ভয় করছে। এই শিশুরা কার? আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এরা নীলকণ্ঠের সন্তান। তাহলে এদের চেয়ে আনার কি দরকার ছিল? চেয়ে আনিনি, চুরি করেছি। না হলে এদের দুজনকে কালী মহারাজকে দিয়ে দিতে হতো, আর উনি এ দুজনকে মারার জন্যেও তোলা হয়ে আছেন। আমরা যেখানে আছি, এই ঘর, জমি জমা, বিষয় সম্পত্তি সব, এই সব কিছু এই শিশুদের ঠাকুরদাদা কুলবন্ত সিং এর দেওয়া। সেই জন্যে কুলবন্ত সিং ঠাকুরের বংশের রক্ষা করা আমাদের কর্তব্য। কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে যা করে না, আমি তোমার সঙ্গে তাই করতে যাচ্ছি। নিজেকে সামলাও তুমি। এই শিশুদের বাঁচানোর জন্য নিজের শিশুদের বলি চড়াতে যাচ্ছে। কি? এই দুজনের বলি? না, আমি কখনো এরকম হতে দেব না। আমি কখনো এরকম হতে দেব না। না, আমি কখনো এরকম হতে দেব না। বীর বাহাদুর, তুমি চুপি চুপি এসব শুনছিলে, আমি জানি। এই সমস্ত কিছুর সাক্ষী শুধু তুমি। মার খেয়াল রেখো। ওকে। ক্রান্তি সিং নিজের পত্নী আর 2 সন্তানকে বলিদান দিয়ে তোমার সন্তানদের ক্রান্তি সিং নিজের সন্তানের মতো মানুষ করেছে। এই 2 বীর আর কেউ নয়। দেখো, এই দুজন তোমার সন্তান, এ ভোলা আর এই শঙ্কর। আমাদের সন্তান। এবার কি বলবে না? তোমার 2 কন্যার বিবাহ তো আমার অনুমতি ছাড়া হতেই পারবে না। ঠিক বলেছো, তোমার প্রতিজ্ঞা পূর্ণ হতে চলেছে। আমি আমার 2 কন্যার বিবাহ তোমার 2 পুত্রের সঙ্গে দিতে চাই। এটাই যথেষ্ট নাকি পায়ে ধরে বলবো? বিবাহের দিন তাহলে স্থির করে ফেলি। আমাদের শিক্ষাগুরুর অনুমতি আছে কিনা সেটা জানার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ মা, ভোলা ঠিক বলেছে, সেরকমই হবে। এসো শিক্ষাগুরুর কাছে যাই। এসো। প্রীতম সিং, কি বলছো তুমি? আমার এত শক্তিশালী সৈনিক থাকতে আমারই দুর্গে প্রবেশ করে আমার অত বীর যোদ্ধাদের কে ধরাশায়ী করেছে তুমি জানো? সেটা আর কি হবে? নর্মদার যমজ সন্তানকে মেরে ফেলেছেন ভাবছেন? ওরা মরেনি, ওরা দুজন আজও জীবিত। হ্যাঁ মানে ক্রান্তি সিং বিশ্বাসঘাতক? নর্মদার সন্তান বলেও যে শিশুদের আমাদের হাতে দিয়েছিল, ওরা কারা? পরমানন্দকে কি ভাবছেন? ভোলা আর শঙ্কর আজও বেঁচে আছে সে কথা উনিও জানতেন। ওই পরমানন্দ কোথায়? নর্মদার প্রতিজ্ঞা অনুযায়ী ভোলা আর শঙ্করের বিবাহ ছোট ঠাকুরের মেয়েদের সঙ্গেই হওয়ার কথা। এতে আমার কোনো আপত্তি নেই। নিজের বংশের সম্মান বাঁচাতে গিয়ে নিজের বাচ্চাদের নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিয়েছি আমি। বাচ্চাদের ওদের দিয়ে নিজের পত্নীকে আমি কি জবাব দেব এটাই ভাবতে ভাবতে আমি আসছিলাম, কিন্তু এর সুযোগও আমি পাইনি। কারণ আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গিয়েছিল। তারপর একদিন ওর সমাধিতে আমি একটা শপথ নিই, চিত্রলেখা, আমি তোমার সন্তানদের মেরে ফেলেছি, আমার উপর রাগ করো না। আমি আমার বাচ্চাদের এই দেশের জন্যে, এই দেশের মাটির জন্য বলিদান দিয়েছি। আমার বাচ্চাদের মৃত্যুর জন্য যে দায়ী
এই বাচ্চাদের দিয়ে তার প্রতিশোধ নেব। আর ততদিন এই বাচ্চাদের ব্রহ্মচারী করে রাখবো। আমি প্রতিশোধ নেব। আমি প্রতিজ্ঞা করছি চিত্রলেখা, প্রতিজ্ঞা করছি। গুরুদেব, আপনি একদম চিন্তা করবেন না। আপনার প্রতিজ্ঞা আমরা পূরণ করব, আর পূরণ করেই আমরা বিবাহ করব। কথা দিলাম, কথা দিলাম।
প্রণাম। এই দুজন আমার হবু পুত্রবধূ। জানি জানি, আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য ভোলা আর শঙ্কর আমায় কথা দিয়েছে। পরমানন্দজি সাক্ষী। কোথায় পরমানন্দজি? আচ্ছা গুরুদেব, ওনাকে ডাকার কি প্রয়োজন আছে? আমরা আমাদের শপথ থেকে কিছুতেই নড়ব না। আপনি আমাদের কথা একদম ভুলে যান, বরং কন্যাদের বিবাহ অন্যত্র ঠিক করুন। গুরুদেবের কাছে নেওয়া শপথের চেয়ে বড় আর কিছু হতে পারে না। পিতা, আমরা যদি বাঁচি তাহলে ওদের সঙ্গেই বাঁচব, আর তা না হলে আমরা দুজনে ওই নদীতে প্রাণ দিয়ে দেবো। পিতা। মাসি, আপনার প্রতিজ্ঞা আর পিতার দেওয়া কথা অনুযায়ী এই বিবাহ হবেই। শুধু তাই নয়, ওনারা দুজন শিক্ষাগুরুকে যে কথা দিয়েছেন সেটা পূর্ণ হওয়া পর্যন্ত আমরা দাম্পত্য সুখ থেকে দূরে থাকব। আমরা দুই বোন আপনাকে কথা দিলাম। তা না হলে দিদি যা বলেছে আমারও তাই মত। ঠিক আছে, এদের বিবাহ হতে পারে। আমার প্রতিজ্ঞা পূরণ হওয়া অবধি ভোলা আর শঙ্কর যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে আমার কোনো আপত্তি নেই। কালী মহারাজ, গুপ্তচর একটা ভালো খবর নিয়ে এসছে। কি সেটা? ভোলা, শঙ্কর, পরমানন্দ আর ক্রান্তি সিং, এই চারজন শঙ্করবান দুর্গে বসে মতলব আঁটছেন কিভাবে আমাদের রায়চুর রাজ্যকে আক্রমণ করা যায়। ওদের মতলব এনে আক্রমণ করা অব্দি আমাদের অপেক্ষা করলে চলবে না। এই মুহূর্তে আমার সেনা ওদের দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলবে, আর তখন এই ভোলা আর শঙ্কর প্রাণ বাঁচাতে এখানে দৌড়ে আসবে। আপনি ঠিকই বলেছেন। আর আমার সেনাপতি পরাক্রম সিং ওদের এখান থেকে তাড়িয়ে দেবে। পরাক্রম, যুদ্ধের জন্য প্রস্তুত হও। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। মহারাজ, কি হয়েছে? আমি প্রতাপগড় থেকে আসছি। রায়চুরকারীর সাহায্যে প্রীতম সিং হামিদপুর কবজা করে নিয়েছে। বলরাম ঠাকুর আর রায়চুরকারীর অত্যাচারে সারা গ্রাম অতিষ্ঠ মহারাজ। লোকেদের কষ্ট দিন দিন বেড়ে চলেছে। গুরুদেব, আমরা এক্ষুনি গিয়ে ওকে বন্দি করে নিয়ে আসছি। অনুমতি দিন। বিবাহের সময় যুদ্ধের প্রস্তুতি? ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে। যুদ্ধে যাওয়ার আগেই এদের বিবাহ সম্পন্ন করে দিই, কি বলো? হ্যাঁ, আপনি যেমন বলবেন তেমনই হবে গুরুদেব। যুদ্ধে যাওয়ার আগে বিবাহ? আমাদের কিছু হয়ে গেলে এদের দুজনের কি হবে ভেবেছেন আপনি? যুদ্ধক্ষেত্রেই না, একটু পরেও উনি মারা গেলে আমাদের কোনো দুঃখ নেই। এক্ষুনি আমাদের দুজনকে বিবাহ করতে হবে।
দুই বৌদি তোমাদের পথ চেয়ে বসে আছে, একবার দেখা তো করে যাও। দেখা করে এসো। আপনি যাচ্ছেন? যেতে তো হবেই। আপনার জয়ের জন্য আমি এখানে প্রার্থনা করব। তোমার প্রার্থনার জন্যই যে জয় হবে সেটা কেন? আমার শক্তির উপর তোমার ভরসা নেই? আমার ভরসা তো আপনি। আপনি তো বীর, আর আপনার বীরত্ব আমি দেখেছি। আপনি নিশ্চয়ই জয়ী হয়ে ফিরবেন।
আপনি মিত্র হয়ে এসেছেন না শত্রুতা করতে এসেছেন? তোমার আমার উপর ভরসা নেই? কারণ আপনি কালী মহারাজের মন্ত্রী। এক সময় ছিলাম, এখন নেই আমি। তখন শঙ্কর ঠাকুর আর বলরাম ঠাকুরের মিত্র ছিলাম আমি, কিন্তু আজ নেই। যেদিন থেকে ওরা কালী মহারাজের সাথে হাত মিলিয়েছে, আমি ওখান থেকে সরে এসেছি আর চোর মহারাজের কাছে গিয়ে তোমাদের সাহায্যের জন্য সৈন্য নিয়ে এসেছি। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য আমার গর্ব হচ্ছে। আজ পরমানন্দজিও যুদ্ধক্ষেত্রে আমাদের হয়ে এসছেন। শঙ্কর, এতে খুশি হওয়ার কিছু নেই। এর পেছনে ওনার কি চক্রান্ত সেটা জানো না? প্রণাম পরমানন্দজি। প্রণাম। আমরা আপনার কাছে ঋণী, কিন্তু একটা সন্দেহ হচ্ছে। তোমারও সন্দেহ হচ্ছে? রায়চুর কালীর বীর সৈন্যদের সম্মুখীন হওয়ার সময় চোল মহারাজের সৈন্যদের প্রত্যাখ্যান করার কারণ জানতে পারি? যদি আমরা বিজয়ী হই, তার ফলস্বরূপ আপনার মহারাজকে যদি খাজনা দিতে হয়, তাহলে আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং শহীদ হয় আমাদের কাছে শ্রেয়। তবে তোমরা কি চাও? স্বতন্ত্র রাজ্য, আর কেউ কাউকে কোনোদিন খাজনা দেবে না। তোমাদের শর্তকে চোল মহারাজের হয়ে আমি পূরণ করব। ধন্যবাদ। কিন্তু আমারও একটা শর্ত তোমাদের মানতে হবে। জয়ী হবার পর চোল মহারাজের নিমন্ত্রণ তোমাদের রাখতে হবে। অবশ্যই আসবো। আগে যাও। কি বলরাম ঠাকুর, পিছন থেকে আঘাত করছো? এটা কিন্তু যুদ্ধের ধর্ম নয়। বলরাম ঠাকুর বলছিস? আপনার নাম ওটাই না? তোর বংশকে নির্বংশ করবার জন্য আমি যা ইচ্ছা করতে পারি। তোর মা, ওই অপয়ার জন্য আমার পত্নীর মৃত্যু হয়েছে। সেই জন্যই তোমাদের উপর প্রতিশোধ নেব বলে কালীর সঙ্গে মিত্রতা করেছিলাম। রাজমহলে আরাম করার বয়স আপনার। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে তার মস্তক ধর থেকে আলাদা করে দিতাম। দেখলেন তো, এখন আপনি নিরস্ত্র হয়ে গেলেন। এবার আমি দেখাচ্ছি। চলুন এবার কুস্তি লড়ি। দেখুন বলরামজি, আপনি তো আমার পিতামহের সমান, কিন্তু বিধির বিধান দেখুন। আজ এই যুদ্ধক্ষেত্রে আমার হাতেই আপনার মৃত্যু লেখা আছে বলরাম ঠাকুর। না ভেবে চিনতে, না জানি আমি কত খারাপ কাজ করেছি। সেই ভুলের মাসুল যে এইভাবে দিতে হবে। তুই ভোলা না শঙ্কর? আমি আপনার ভোলা। ভোলা, আমাকে ক্ষমা করে দে বাবা। তোর মায়ের সঙ্গে যা যা করেছি আমি শত্রুদের জানিস না।
কাঁটা দিয়েই সবসময় কাঁটাকে তুলতে হয়। কিরকম? ভোলা আর শঙ্কর আমাদের শত্রু বলেই আজকে আমাদের এই অবস্থা। ওদের যদি মিত্র করে নেওয়া যায় তো? কিভাবে? ওদের ভগিনী আনন্দময়ীকে আপনাকে বিবাহ করতে হবে, তাহলেই ওরা দুজন আপনার সম্বন্ধী। আমরা দুজন আলাদা বংশের, এটা কি করে সম্ভব? তাছাড়া আমাদের সমাজও মানবে না। তাড়াহুড়ো না করে আমার কথা শুনুন। আনারকলিকে চুপি চুপি তুলে নিয়ে আসবো। একবার আপনার কেল্লা এসে পড়লে ওখান থেকে পালাবে কোথায় ও? তখন ভোলা আর শঙ্কর বাধ্য হয়ে এ বিবাহে সম্মতি দেবে। কেমন লাগলো আমার কথা? ভালোই বলেছ, কিন্তু অধর্মের নীতি অনুসরণ করতে বলছো, এটা ঠিক লাগছে না। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমাদের সেনা বল আস্তে আস্তে কমে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের সকলকার বাঁচার এই একটাই রাস্তা আছে। পরাক্রম। হুকুম। প্রীতম সিং যা বললো আজ রাতে করবে তো? অবশ্য করব মহারাজ। পরাক্রম, মহলে এসে দেখা করো। আনারকলিকেই শুধু তুলবে না, নর্মদাকেও মারতে হবে। দোষটা যেন এর ঘাড়ে পড়ে। দাঁড়াও, দাঁড়াও। নর্মদা, 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 কি হলো? নর্মদা, কে রে তুই? কেন আমায় এখানে তুলে নিয়ে এসেছিস? রায়চুর কালীর সেনাপতি আমি, পরাক্রম। রায়চুর কালীর রাজ্যের কাজ ছেড়ে অপহরণ কবে থেকে শুরু করলি? মুখ সামলে কথা বল। আমার মহারাজের হুকুম কি জানিস? উনি তোকে পেতে চান, আর আমি শয়নকক্ষ অবধি তোকে তুলে নিয়ে যাব। যদি আমি না যাই তো? আমি তো সেই সেবক যে মনিবের আগে তোর যৌবনের ভরপুর মজা নেব, তারপর তোকে মহারাজের কাছে নিয়ে যাব। কারণ আমিও দেখতে চাই যে এই ফুলের কি এমন গন্ধ যেটা সবাই পেতে চায়। সেটা জানার আগে তুই অকালে মরবি। একজন অবলা নারীর উপর এইভাবে বল প্রয়োগ করতে তোর লজ্জা করলো না? বেঈমান, আমার আড়ালে এই ধরনের কাজ তুই কতদিন ধরে করছিস? আর তোর বাঁচার অধিকার নেই। মহারাজ, ক্ষমা করে দিন আমাকে। আমার তোকে? পরাক্রম, আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করছিলি? তোর মতো সেবকের জন্য আমার নাম আজ বদনাম হয়ে গেল। এর অন্ত্যেষ্টিক্রিয়া রাজমর্যাদার সাথেই আমি করব। বলবে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়েও শহীদ হয়ে গেছে। নিয়ে যাও।
গুরুদেব, শত্রুদের শেষ করে তোমার রাজ্য তোমায় ফেরত নিতে হবে। এই রাজ্যের প্রজাদের শান্তি এখন থেকে তোমার হাতে। ততক্ষণ আমার কিচ্ছু হবে না। যাও যাও গুরুদেব, যাও। তোমার মতো এরকম বীর যোদ্ধার রণভূমিতে কখনো দুর্বল হলে চলবে না। সামনে এগিয়ে গিয়ে কখনো পিছিয়ে এসো না। যাও যাও যাও। ক্রান্তি সিং, ক্রান্তি সিং, ক্রান্তি সিং, ক্রান্তি সিং। সম্মানে আর বীরত্বে আপনি যে অনেকটাই উঁচুতে সেটাই গুরুদেব বলতেন, আর ওনার শিষ্য হয়ে আপনি অধর্মের সঙ্গে কি করে হাত মেলালেন? ছি! প্রীতম সিং নিজের স্বার্থের জন্যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়েছে। আজ পর্যন্ত এই রায়চুর কালী কারো সামনে মাথা নত করেনি, আর কখনো করবেও না।
তোমাদের রাজ্যের ব্যাপারে পরমানন্দ এসে যখন আমাকে বলল, তখন আমি আমার সেনাদের তোমাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলাম। ভোলা আর শঙ্কর ওই রাজ্যের ওপর জয়লাভ করেছে, কিন্তু ওই রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আমার অনুমতির প্রয়োজন, আর আমার অনুমতি ছাড়া এটা কখনোই সম্ভব নয়। শুধু তাই নয়, চোল রাজ্যের অনুমতি ছাড়া সেই রাজ্যের কোনো কাজ সম্পন্ন হবে না। এর সাথে সাথে রায়চুরের রাজাও চোল রাজ্যের বর্ষতা স্বীকার করে কর প্রদান করবে, এটাই আমার শর্ত। আপনি আমাদের আতিথেয়তা করছেন না তিরস্কার করছেন মহারাজ? দাঁড়াও। একই বীর, তুমি রাজসভায় দাঁড়িয়ে চোল মহারাজের অপমান করছো? যাক, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যখন কোনো ছোট্ট শিশু নিজের মায়ের হাত থেকে অমৃতকে ফেলে দেয়, তখন তাকে অপরাধী বলা যায় না। সূচিপত্রকে তুমি কেন ফেললে বলো, কি কারণে? মহারাজ, যুদ্ধক্ষেত্রে আপনি যখন সেনা পাঠিয়েছিলেন তখন আপনার আরো একটা শর্ত ছিল। শর্ত? আর আমি? ও কিরকম শর্ত? আমি কিছু জানি না। মার্জনা করবেন, ওটা আমিই রেখেছিলাম। চোল সেনার সাহায্য নেবার পূর্বে জিত হলে খাজিনা দেবে না, কারোর অধীনে থাকবে না, এই শর্তগুলোই রেখেছিলাম। দুই রাজ্যের মঙ্গলের জন্য এই শর্ত দিয়েছিলাম, আর এই কথাগুলো বলতে আমি ভুলে গিয়েছিলাম। সেরকমই যদি হবে, তবে ভোলা এবং শঙ্কর তাদের রাজ্যের সঙ্গে চোল রাজ্যের কোনো সম্পর্ক রাখবে না ভাবছে? কোনো সম্পর্ক না রাখার হলে আমরা এখানে আসতাম না। আমাদের রাজ্যকে মিত্র রাজ্য সম্মান দিক, এটাই যথেষ্ট। দাসত্ব আমরা কোনোদিনই স্বীকার করব না। ওহো, ঠিক আছে। আর যদি আমার রাজ্য তোমার পূর্বের রাজ্যের সঙ্গে বন্ধুত্ব না রাখতে চায়, তাহলে তুমি কি পারবে তোমার রাজ্যকে স্বতন্ত্রভাবে চালাতে? মহারাজ, আমরা শহীদ হতে পারি, কিন্তু মাথা নত করে কারো দাসত্ব করা পছন্দ নয়। আমাদের যুদ্ধক্ষেত্রে সৈন্যবলের কোনো প্রয়োজন ছিল না। আমরা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে পারি, কিন্তু দাসত্বের শিকলে বন্দী হওয়া কোনো মতেই পছন্দ নয় আমাদের। কারুর দাসত্ব আমরা কোনোদিনই মেনে নেব না। যদি কোনোদিন এরকম দিন আসে, তাহলে তাতে আমাদের সম্মান এবং বীরত্বে আঘাত লাগবে। বাহ বাহ, আজ এই বীরত্ব দেখে কেবল আমি নয়, আপনারা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন। ইতিহাসে এদের নাম লেখা থাকবে, ভোলা আর শঙ্করের বীরত্বের কাহিনী। আর এদের ইচ্ছে অনুসারে ওদের রাজ্য একটা স্বতন্ত্র রাজ্য হিসেবে চোল রাজ্যের সঙ্গে মিত্র রাজ্য হিসেবে থাকবে, এবং তারই সম্মানস্বরূপ ভোলা আর শঙ্করকে আমি এই মুক্তোর মালা প্রদান করলাম। মহারাজ, আপনার আর একটা কর্তব্য কি আছে। সেটা? ভোলা ও শঙ্কর শিক্ষাগুরুর কাছে নেওয়ার শপথ অনুযায়ী বিবাহের পরেও ব্রহ্মচারী রয়েছে, আপনাকে কিছু করতে হবে। ঠিক আছে, চলো। মন মাঝে ফুলদানিতে রেখেছি তোমায় আমি গোলাপ করে, আমি গোলাপ করে। মনে আমার শুধু তোমার তুমি আছো, মন কুড়ে ঘরে, মন কুড়ে ঘরে। তুমি আলো, তুমি আধার, দিবানিশি সবই তোমার, এসো আরো কাছে, দেরি মন সয় না।